বিএনপি ভালো প্রার্থী না দেয়, আবার সেই গুন্ডাবান্ডা বা ব্যবসায়ী ক্যান্ডিডেট দেয়, তখন বিএনপি আমাকে তাদের বিরুদ্ধে দেখবে। এই শেখ হাসিনা এবং তার গ্যাংরা বাংলাদেশকে ছাড় খাড় ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়করণ, দেশের ব্যাংকগুলা খালি, দেশের ইকোনমি ধ্বংস, সিস্টেম লস, শিক্ষা ব্যবস্থা ড্যামেজ করে তারা দেশটাকে বেসিক্যালি উনি আসছিলেন ওনার পিতার হত্যার প্রতিশোধ বা ফ্যামিলির প্রতিশোধ নিতে, এবং বাংলাদেশের মানুষ কেন সেদিন মিষ্টি বিতরণ করে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য সে বাংলাদেশের মানুষকে কষ্ট দিতে এই দেশে আসছিল। আমি বিএনপি সমর্থক, আমি নিজের খেয়ে ধানের শীষ খেয়ে বিএনপি না। আমি আসলে নির্বাচনমুখী লোক না। মানুষ ভাবে যে আমি হয়তো এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিটা করি। আসলে এমপি মন্ত্রীর যে পাওয়ার, তাদেরকে যে চিনে, তাদের চেয়ে আমার পাওয়ার অনেক বেশি। আমাকে চেনেও মানুষ বেশি, আমার গ্রহণযোগ্য তাদের চেয়ে অনেক বেশি। তো আমি আসলে আমার মতো চলি, আমাকে কিনে ফেলার মতো প্লেয়ার এদেশে জন্মগ্রহণ করেনি। আমরা ফেসবুক বা ইউটিউব দ্বারা তথাকথিত ভাইরাল না, আমরা ভাইরালের বাপ দাদা। প্রিয় দর্শক, কোনো এক সন্ধ্যায় আপনি আড্ডা দিতে বসেছেন এবং সেই আড্ডায় যুক্ত হয়েছেন বাংলা গানের যুবরাজ। তাহলে ব্যাপারটা কেমন হবে? আপনাদের কাছে কেমন হবে জানি না, তবে আমার কাছে সেটি অতুলনীয় এবং সুন্দর। হ্যাঁ দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য যুক্ত হয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। আজকে তার সাথে আড্ডা দিব, গল্প করব। আসিফ ভাই কেমন আছেন? ভালো। গত কয়েকদিন আগে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়ে গেল এবং সেই অভ্যুত্থানের আগে 3 আগস্ট আমরা দেখলাম যে জনগণের যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলনে আপনি যুক্ত হয়েছিলেন এবং আপনার সন্তানকে নিয়ে আপনি যুক্ত হয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি এই পট পরিবর্তনটা না হতো, শেখ হাসিনা সরকারের পরিবর্তন না আসতো, পতন না হতো, তাহলে আপনার জন্য চিত্রটা কেমন হতো? আমার চিত্র তো আগেই চিত্রায়িত ছিল। গত ওদের 16 বছর শাসন আমলে আমি গান বাজনা করতে পারিনি। আমার তো পেশাদারিত্বের দিক থেকে আমি অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম। তো 3 তারিখ ছেলে কিনে আরও আগে নামতাম আমি, বাট আমি দেশের বাইরে ছিলাম। আমি প্রায় 6টা দেশে ভিজিটে ছিলাম, ওর শেষ করে আসছি 2 তারিখ রওনা দিয়ে 3 তারিখ পৌঁছেছি। তো এই সরকার যতক্ষণ ছিল আমিও দেশে ছিলাম। কি হতো, আবার নিলে অ্যারেস্ট করতো, আবার একটা কিছু মামলা দিত। তবে আমাদের বিশ্বাস আছে বা ছিল এই সরকারের পতন এরকম শোচনীয়ভাবে ঘটার দরকার ছিল এবং হয়তো এরকমই। আর ইন্টারেস্টিং হচ্ছে, আমি তো সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি। গত ফেসবুক আসার পর থেকে সেটা তারা সরব ছিলাম এবং কোনো না কোনোভাবে আমি তাদের ভালো সমালোচক ছিলাম। তাদের যে অন্যায়গুলো ছিল সেগুলো প্রতিবাদ করে যেতাম আমি। তো 3 তারিখের ব্যাপারটা আসলে অনেক নতুন কিছু না, এটা একটা ধারাবাহিকতা, জাস্ট আর কিছু না। আপনি তো গত 15 বছর বলছেন যে সার্ভাইভ করেছেন, অনেক আওয়ামী লীগ সরকার অনেক ধরনের চাপের মধ্যে আপনাকে রেখেছিল, শুনেছি আমরা পত্রপত্রিকা অনেক সময় এসছে। যদি খুব উদাহরণ হিসেবে বলি যে আপনার পাসপোর্টটা পর্যন্ত ঠিকমতো আপনাকে ডেলিভারি দেওয়া হয়নি। আমি একটু আপনার কাছে সেই ভয়াবহ অভিজ্ঞতাটা জানতে চাই। যখন পাসপোর্ট মেয়াদ শেষ হলো আমি বললাম যে আবার জমা দিলাম। জমা দেওয়ার পরে রহস্যজনক ক্লিয়ারেন্সটা হচ্ছে না, পাসপোর্ট অফিস থেকে কোনোভাবে আমি পাসপোর্টটা পাচ্ছি না। পরে শুনলাম কুমিল্লার পুলিশ সুপার এটা আটকে রেখেছে, কিন্তু এটা বের করার কোনো উপায় ছিল না, মানে তাকে কন্ট্যাক্ট করা যাচ্ছিল না এবং সে ব্যাপক পরিমাণ অসহযোগিতা করেছে। তো তারপর আমি পাসপোর্ট উদ্ধারের জন্য গেলাম কোর্টে রিট করলাম একটা, এবং সেখানে আমি রায় পেলাম যে আমাকে পাসপোর্ট বুঝে দেওয়া হোক। সেই রায়টাও বের করতে পারছিলাম না, মানে অর্থাৎ আমার রায় হওয়ার পরও 7-8 মাস এটা পড়েছিল কোর্টে। তো সব মিলিয়ে 3-4 বছরের একটা চক্করের মধ্যে ছিলাম আমি, যেটা আমার পেশাগত জীবনকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে, একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি পাসপোর্টটা পাবো না কেন? তো এগুলো তাদের অনাচারের একটা বহুমাত্রিক অনাচারের একটা মাত্রা ছিল, এটা আর কিছু। আমি যে একটা ঘটনা শুনতে চাই আসলে, আর কি ঘটেছে আপনার সাথে? আমরা জানি যে যে যারা একটু বিরোধী মত ছিল তাদেরকে দমিয়ে রাখার জন্য অনেক রকমের চেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে। আপনার সাথে কি করেছে? আমি তো কনসাল্ট করতে পারিনি, এটা তো সবাই জানে, এটা দেখেছেও। ওরা আমাকে এটা ভাবিত না, আমার পরিবারের অনেক ক্ষতি হয়ে গেছে এখানে। যেমন আমার মেজু ভাই ব্রিগেড জেনারেল আমিন আকবর, উনি হয়তো একদিনে দেশের সেনাপ্রধান হতে পারতেন, অনেক ট্যালেন্টেড একজন আর্মি অফিসার, দেশপ্রেমিক আর্মি অফিসার। তো ওনার পথটা ব্রিগেডিয়ার জেনারেলেই থামানো হয়েছে। আমার ছোট ছেলে 2-2বার ও আইএসএসবি অ্যাটেন্ড করেছে, তাকে বলে কয়ে বের করে দেওয়া হয়েছে যে তুমি আসিফ আকবরের ছেলে, তোমাকে নেওয়া হবে না, এবং এটা ডিসিশন। তো আমার ছেলে তারপরে চলে গেল কানাডায়। আমার ভাবির সরকারি চাকরি বা আমাদের ফ্যামিলিতে যারা যারা গভর্নমেন্ট জবে আছেন, আমাদের পরিবারে ম্যাক্সিমাম হচ্ছে শিক্ষক লেভেলে জব করেন, কর্পোরেট জব করে। আর্মিতে আছে 3 জন বিভিন্ন র্যাঙ্কে। তো আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পরিবার। এরকম অনেক ব্যাপার, কখনো দেখা যাচ্ছে কোনো বাজে ব্লেম দিয়ে আমাদের কুমিল্লা বাড়ি দখল করা। এখানে আমার একটা গাড়ি ছিল, ওই গাড়িটার পিছনে লাগলো, ওটাও আবার শুল্ক গোয়েন্দাতে
আটকে রেখে দিল। তো সব মিলিয়ে ডিজারেবল মানে মিজারেবল ছিল, একটা ডিজাস্টার ছিল, মিজারেবল ডিজাস্টার বলতে পারি আমি এটাকে। তারপর টিকে আছে এখনো। আগে বিটিভি খুললেই হচ্ছে যে কোনো অনুষ্ঠানে আপনার গান, কিংবা হচ্ছে ইত্যাদি অনুষ্ঠানে হচ্ছে আপনার গান ছাড়া বোধহয় হচ্ছে ইত্যাদি অনুষ্ঠানটাই অসম্পূর্ণ থেকে যেত, বিষয়টা অনেকটা এরকম ছিল। সেই জায়গা থেকে দীর্ঘদিন আপনাকে সেই টেলিভিশনগুলোতে হচ্ছে আপনাকে গান গাইতে দেখা যায়নি, এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? যখন আমি বিটিভিতে গান গাই তখন বিএনপি ক্ষমতা ছিল, বাট আমার এনলিস্টমেন্টটা আমার শুরু কিন্তু আওয়ামী লীগের আমলে বহুরূপী অনুষ্ঠানের মাধ্যমে 2000-এ, তখন ওই দল পাওয়ারে ছিল। তো সেটা আবার তখন আমি অ্যানলিস্টে ছিলাম না, তো ফিরোজ মাহমুদ ভাই যিনি প্রডিউসার ছিলেন তিনি স্পেশাল অনুমতি নিয়ে আমাকে গান গান বিটিভিতে। তারপর দল চেঞ্জ হলো, তো আমি আসলে কখনো এই সমস্ত রাজনীতির সাথে জড়িত ছিলাম না যে এই দলকে লোক গাইতে পারবে না, সে অন্য মতদর্শী বিশ্বাসী সে টেলিভিশন চ্যানেলে গাইতে পারবে না, এগুলো আমার সময় আমি হইতে দিইনি কখনো। বাট যখন পট পরিবর্তন হলো তখন দেখলাম যে সবচেয়ে বড় সাফারার আমি, যেটা আমি ভাবিই নেই যে আমার সাথে হতে পারে, কারণ বিটিভি ছিল তখন একমাত্র গণমাধ্যম। বিটিভিতে একটা গান প্রচার হওয়া মানে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং গানটার জনপ্রিয়তা পাওয়া বা আমাকে চেনার ব্যাপার থাকে নতুন আর্টিস্ট। 2004 সাল থেকে আমি কিন্তু বিটিভিতে গান গাওয়া নিজ থেকে বন্ধ করে দিই, কারণ একটা আনন্দ মেলানে ঝামেলা হচ্ছিল, বলা হচ্ছিল যে আসিফ গাইবে। আমি বললাম মানে আসিফ যদি না গায় তাহলে প্রডিউসার চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্রডিউসার চেঞ্জ হওয়ার পর আমি বললাম না, প্রডিউসার চেঞ্জ হবে না, প্রডিউসার থাকবেন, যেহেতু চাচ্ছেন না আমি গান গাই তাহলে আমি গেলাম না। তো এটা নিয়ে দলীয় প্রভাব বিস্তার করার জন্য অনেক চেষ্টা হয়েছিল, আমাদের কলিগরা করেছে, বাট আমি না করে দিয়েছি। তো আমার সাথে কখনো দল ক্ষমতা থাকা অবস্থায় কোনো রকম ব্লেম আঙ্গুল ওঠে না আমার উপরে, না ওঠার কারণে আমি দেশে আছি এখনো, কারো কোনো অভিযোগ নেই আমার বিরুদ্ধে যে প্রমাণিত অভিযোগ। এগুলো নিয়ে বঞ্চনা তো ছিলই, মাঝে মধ্যে বেসরকারি টেলিভিশনগুলোতে কাজ করতাম। তো এখন আসলে একটা বয়স হয়েছে, এখন আবার বিটিভিতে ফেরত যাওয়া, বেতারে ফেরত যাওয়া বা ওই গান গাওয়ার মতো এনার্জি অনভ্যাস হয়ে গেছে একটা, এখন শুধু স্টেজে কাজ করছি। তো এগুলো দুঃখজনক যে একটা শিল্পী তো আসলে ঘরে ঘরে হয় না, মানে যারা সংস্কৃতি চর্চা করে তারা ভেরি রেয়ার হয়। তো যে সেক্ষেত্রে তাদেরকে লালন পালন করা উচিত রাষ্ট্রের, সেক্ষেত্রে আমার সাথে বঞ্চনা হয়েছে। এরকম কখনো হয়েছে যে আপনি কনসার্ট করতে গিয়েছেন আর সেক্ষেত্রে কনসার্ট শুরু হওয়ার আগে এরকম বাধা আসছে যে আপনি কনসার্ট করতে পারবেন বা স্টেজে উঠতে পারবেন না, এরকম অভিজ্ঞতা ছিল কি? না, এরকম কিছু হয়নি। আমি তো কনসার্টের জন্য তো অনুমতি পেতাম না। এখন যদি আপনি ওপেন এয়ার কনসার্ট করেন হাজার হাজার লাখ লাখ লোক আসবে, তো সেখানে তো আপনি অনুমতি লাগবে আগে। তো আমার তো কনসার্টে গেলাম, আমাকে বাধা দিল, ওই সুযোগটাই তৈরি হয়নি। ওই সুযোগই তৈরি হয়নি, আর বাধা দিলে মানতাম সেটাও না। হ্যাঁ, ওই পরিস্থিতি তৈরি হয়নি যে আমি যাবো গাইবো, গাওয়ার সুযোগ দিল না, এরকম কিছু হয়নি, গাওয়ার সুযোগই দেয়নি। আপনি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, বিএনপি রাজনীতি করেছেন, বিএনপি সমর্থন করেন, সম্ভবত হচ্ছে কিছু কারণ আছে আপনি দল থেকে একটু নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, এটা আসলে কি কারণ ছিল? এটা একটা ঘটনা ঘটেছিল 2011 সালের দিকে। ওই ঘটনার যে একটা রেশ বা দল থেকে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল দল সেটা নেয়নি। যদিও বেগম খালেদা জিয়া ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি হয়তো দায়িত্বটা পালন করতে পারেননি। আমি একটু রেগে গেছি, রেগে গিয়ে আমি চিন্তা করলাম যে যেহেতু অন্য দল করবো না, বিএনপি সাপোর্ট করি, এবং বিএনপি আমাকে মানে একরকম ম্যাডাম পছন্দ করতেন, আমাকে দলের সাংগঠনিক কাজকর্ম করতাম, এবং এই জন্য আমাকে তিনি নির্বাহী কমিটির মেম্বারশিপও দিয়েছেন, যেটা আমার অল্প বয়সে অনেক বড় প্রাপ্তি ছিল। তাই ভাবলাম যে দলের ভিতরে আসলে ব্যবসায়ী ঢুকে গেছে, মানে গুন্ডাবান্ডা রাজনীতি বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টিতে এন্ট্রি নিয়ে নিয়েছে। তো তখন আমি ভাবলাম যে প্রতিবাদটা আমার তরফ থেকে হোক, বাট এটা আমি তখন হইচই করিনি এই কারণে, তো দল যেন বিপদে না পড়ে, দলের সাথে যেন আবার আমাকে ইস্যু করে দলকে বিব্রত না করে, এই জন্য ব্যাপারটা আমি হইচই করিনি। কিন্তু তারপরেও আমি যতদিন বেগম জিয়া মুক্ত ছিলেন, উনি যখন আমাকে ডেকেছেন, যেমন উপনির্বাচন ছিল কিছু, মেয়র নির্বাচন ছিল কিছু, সেগুলো তিনি আমাকে বলেছেন আসিফ তুমি ইলেকশনগুলো করে আসো, রাজশাহীতে, খুলনায়, চিটাগাঙে, হবিগঞ্জ, নবীগঞ্জ, বাহুবলে উপনির্বাচন ছিল। এই ইলেকশনগুলো আমি সাকসেসফুলি করেছি, এবং ম্যাডাম সবসময় বলতেন যে আসিফ ইলেকশন রাজনীতিতে বুঝে। তো উনি যখনই আমাকে অর্ডার করতেন সমাবেশগুলো যেতে হবে রাজশাহীতে, এদিকে ওইদিকে, আমি যেতাম। মানে দলের যে পথটা সেটা আমি ছেড়েছি, দলটা ছেড়ে নেই, দলের সমর্থক হিসেবে আছি আর কি, অর্থাৎ নেতা থেকে সমর্থক হয়ে গেলাম। আবার বেগম জিয়া বা জিয়া পরিবার ডাকে, তখন সেটার ব্যাপারটা হয় আলাদা। হ্যাঁ, ওনারা ইনস্টিটিউশন, এবং আমি যেহেতু শহীদ জিয়ার একজন সক্রিয় কর্মী ছিলাম, ফিল করি সবসময়, এখন আছে, থাকবো ভবিষ্যতে, চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমি বিএনপি সমর্থক হিসেবে আছি। আর অভিমান টভিমান আমি করি না,
এগুলো মেইলি ব্যাপার, এগুলো আমার সাথে যায় না। আগামীতে হচ্ছে বিএনপির হয়ে রাজনীতি সক্রিয়ভাবে রাজনীতি করা কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা আপনার আছে কিনা? না, আমি আসলে নির্বাচনমুখী লোক না। মানুষ ভাবে যে আমি হয়তো এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিটা করি। আসলে এমপি মন্ত্রীর যে পাওয়ার, তাদেরকে যে চিনে, তাদের চেয়ে আমার পাওয়ার অনেক বেশি। আমাকে চেনেও মানুষ বেশি, আমার গ্রহণযোগ্য তাদের চেয়ে অনেক বেশি। তো এসব করার জন্য আমি শুধু ওই 22 জানুয়ারি যে নির্বাচনটা হয়নি, 1/11 চলে আসলো, তখন আমি কর্নেল আকবর হোসেন, যিনি আমাদের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি মারা যাওয়াতে একটা শূন্যতা তৈরি হয়। তখন আমি ফর্মটা কিনেছিলাম বেগম জিয়াকে কুমিল্লায় নিয়ে যাওয়ার জন্য, যে উনি যদি কুমিল্লা সদর থেকে ইলেকশনটা করে তাহলে বাকি সিটগুলো আমাদের পেতে ইজিয়ার হবে। আমি আসলে তাদের মেয়র ইলেকশন করতে পারতাম, ওই পোকাটা আমার নাই। আমি আসলে রাজা বানাই, রাজা বানাইতে ভালো লাগে, রাজা হইতে ভালো লাগে না। আমি তো সম্রাট আছি, তেমনভাবে একটা এমপি হবে, একটা মিনিস্টার। আমি যদি ফোন করি এমপি দ্বারা থাকবে, মিনিস্টার দ্বারা থাকবে, আসিফের কাজ করার জন্য থাকবে। কিন্তু আমি ওরকম কিছুই করি না। আমার কোনো চাহিদা নেই যে আমার এই কাজটা করে দেন, ওখানে টেন্ডার ড্রপ করে দিছি, ওখানে আমার লোক, এসব তদবির আমি নেই। আর যেটা বেসিক মানবতার জন্য যেগুলো দরকার, যেমন কুমিল্লা মফিজাবাদ কলোনি, এটাকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলেও কয়েক দফা। সে মফিজাবাদ কলোনি এখনও আছে, যেখানে 1947 জেনেভা কনভেনশন অনুযায়ী তারা সেখানে থাকার অধিকার রাখে। তাদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। এখন পর্যন্ত আমি বস্তিটা ধরে রেখেছি, যখন তাদের পুনর্বাসন হবে তখন তাদেরকে উচ্ছেদ করা যাবে, কারণ তাদের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, স্কুলে পড়ে। আর একটা কুমিল্লা রানীর কুটিরটাকে এটাও আত্মসাৎ করার একটা প্ল্যান ছিল। দুই সরকারের লোকজনই, তারা আবার দখলের ব্যাপার কিন্তু একমত, আওয়ামী লীগ বিএনপি হয়ে যায়, এটা আমি দেখেছি। তখন আমি আবার এটাকে, তখন মোশাররফ হোসেন ছিলেন আমাদের হেলথ মিনিস্টার এবং আমাদের কুমিল্লা অভিভাবক, তো ওনাকে আমি বললাম যে রানীকুটি থাকবে, এটা রাজা মানিক্য চন্দ্রের প্রায় 400 বছরের ইতিহাস, আমাদের কুমিল্লা একটা হেরিটেজ, আমরা কেন ইতিহাস বিপন্ন করবো? এটা তো আমাদের জন্য শিক্ষণীয় একটা জায়গা, যে আমাদের কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের একটা বিরাট অংশ এই ধর্মসাগর এবং রানীর কুটির। তো এখন আল্লাহর মধ্যে এটা বহাল তবিয়তে আছে। এই দুটা কাজ আমি কি বিএনপি সরকারের এগেনস্টে গিয়ে সরকারের আমলে করেছি। অর্থাৎ যদি আমি দলকানা রাজনীতি করতাম তাহলে কিন্তু এই বস্তি আর রানীকুটিতে থাকে না। তো আমি আসলে আমার মতো চলি, আমাকে কিনে ফেলার মতো প্লেয়ার এদেশে জন্মগ্রহণ করেনি। শিল্পীদের রাজনীতিকরণ বা শিল্পীরা যদি রাজনীতি যুক্ত হয়, সেটি একটা প্রভাব অনেক সময় পড়ে। আমরা দেখলাম গত কয়েকদিন আগে দেখলাম যে আলো আসবে নামে একটি গ্রুপ নিয়ে খুব আলোচনা সমালোচনা হলো। আপনি একজন শিল্পী হিসেবে আসলে শিল্পীদের রাজনীতিটা কিভাবে দেখতে চান? রাজনীতির বাইরে একটা পিঁপড়া নাই। রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতি নিয়ে বিভিন্ন দল মতাদর্শ কাজ করে, তারা পাওয়ার আসে, পাওয়ার থেকে চলে যায়। কিন্তু দেশের 18 কোটি মানুষ, পশু পাখি প্রাণী, পানি মাটি আকাশ বাতাস সব রাজনীতির আন্ডারে। যারা বলে যে শিল্পীদের রাজনীতি করা উচিত না, তারা একটু বিশেষভাবে অজ্ঞ। মূর্খ বলবো না, অজ্ঞ। এই কারণে শিল্প সংস্কৃতি, আপনি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেন, মিউজিক, পথনাটক কিন্তু অনেক বড় ভূমিকা রেখেছে। গানের শিল্পীকে অ্যারেস্ট করা হয়েছে, আমরাও গান করেছি, আমরাও থ্রেটের মধ্যে ছিলাম। আমি তো আগে থেকেই করে এসেছি এগুলো। আর আমার প্রায় 60 থেকে 70টা গান আছে দেশের, বা ম্যাক্সিমাম তরুণ প্রজন্মকে নিয়ে গান। তো কোনোভাবেই শিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণ করাটার কোনো ফল্ট নেই। এখন আওয়ামী লীগের লোকদের কাছে একটা সুন্দর একটা বয়ান আছে, এরা সবসময় মিথ্যাবাদী, তো লায়ার্স। তো এরা বলে যে শিল্পীদের রাজনীতিতে আসা উচিত না, কিন্তু তাদের দলে কিন্তু সর্বাধিক সংখ্যক সংস্কৃতিকর্মী রাজনীতিতে ছিল এবং এমপি মন্ত্রীও হয়েছে। অন্য দল করলেই এটা শিল্পীদের রাজনীতিতে আসা উচিত না। আর ফেসবুকের কারণে আসলে আপনি এখন যে মূর্খ, ক্লাস 2 পাস করে নেই, যে লোকটা পিএইচডি করে আসছে, যে লোকটা পড়াশোনা জানে, আবার যে লোকটা মোটামুটি পড়ালেখা করেছে, সব কিন্তু একটা লেভেলে চলে আসছে। মতামত প্রসবের ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা নেই। যে ছেলেটা ঠিকমতো নিজের নাম বানান লিখতে পারে না সুন্দরভাবে একটা লাইন সোজা করে, সে এখন ফেসবুকে বিরাট বড় পণ্ডিত। আর আমার সমস্যা, আমি ফেসবুকরাই কিন্তু আমার জন্ম নিয়েছি। আমি ফেসবুক আমার এস্টাবলিশমেন্টে অনেক পরে জন্ম। আমরা ফেসবুক বা ইউটিউব দ্বারা তথাকথিত ভাইরাল না, আমরা ভাইরালের বাপ দাদা। তো সুতরাং ফেসবুক নিয়ে কি কথা বললে আমি ক্যারি করি না, সর্বোচ্চ বিরক্ত হলে ব্লক মেরে দিই। কারণ এখানে মানে শিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিত, স্বশিক্ষিত যা সবাই মন্তব্য প্রসব করে মন্তব্য। তো যেটা ভালো সেটা অবশ্যই তখন বুঝি যে কে জ্ঞানগর্ভ চিন্তা ভাবনার মাধ্যমে মন্তব্যটা করেছে, আর কে হুতাশে মন্তব্য করেছে তাকে দ্রুত কিক মেরে পেজ থেকে বের করে দিই বা আইডি থেকে বের করে দিই। এই যে শিল্পীদের রাজনীতি, এটা একটা অপরিহার্য। আর যেই আলো আসবে যে কথাটা বললেন, ওদের কাজ করেছে, তারা একটা দলের সমর্থক ছিল, তাদের রাজনীতি করার অধিকার আছে, সরকারের পক্ষে তাদের কাজ করার অধিকার আছে। কিন্তু তারা যে গরম পানি ঢেলে দেয়া ছাত্রদের উপরে, এই ধরনের নৃশংসতা যে তারা মনের ভিতরে পোষণ করে,
এরা আসলে তাহলে শিল্পী না, এরা হচ্ছে শিল্পী নামের কলঙ্ক, এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ এই কামানের যে গরম পানিটা, এটা কিন্তু অনেক জোরে আসে, গা ঝলসায় যায়, অনেকে ইনজুর্ড, অনেকে মারা যায়। তো এটা একদম অ্যাটেম্প টু মার্ডারের মতো হয়ে যায় গরম জল ঢেলে দেয় এটা। তো আলো আসবেই নামে যে গ্রুপটা, তারা আমাদের শিল্পীদেরকে ছোট করেছে, তারা কাজটা ঠিক করে নেই। আপনার একটি গান, তখন আমরা দেখতাম যে হচ্ছে কোনো ক্রিকেট খেলার সময় আপনার একটি গান খুব জনপ্রিয়তা পেত, বেশ 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 সাবাস বাংলাদেশ। ক্রিকেট খেলার সাথে এই গানটা একটা অতপ্রতভাবে জড়িত ছিল এবং বেশ কিছু বছর ধরে এই গানটা আমরা শুনতে পাই না। আপনার আসলে এই গানটি নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? আমার কাছে হচ্ছে গান গাওয়া, গানটা কে বাজালো, কে শুনলো, বাজলো কিনা, এগুলো চিন্তার বিষয় না। এই গানটার জন্মটা খুব ইন্টারেস্টিং ছিল। আমাদের বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকো, উনি ক্রিকেটটা পছন্দ করতেন, এবং আমরা একসাথে এই স্টেডিয়াম থেকে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটটা আমরা শিফট করেছি, এবং মাঠের কাজ আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছি। বাংলাদেশের প্রথম ক্রিকেট মাঠে সাউন্ড সিস্টেম আমি লাগাই আমার নিজের পকেট টাকা দিয়ে। আর কোকো ভাই তখন হাই পারফরমেন্স স্কোয়াড চালু করেন, যেখান থেকে মুশফিকুর রহিমরা এসছে। আর বাংলাদেশের পাইপলাইনে অনেক ভালো প্লেয়ার আসছে বিকেএসপি থেকে, এইচপি থেকে, মানে হাই পারফরমেন্স স্কোয়াড থেকে। তো আমার গানটা বন্ধ করেছে, এটা আমি মোটেও ভাবিতেছিলাম না, বাট মানুষকে বঞ্চিত করেছে। এই গানটার মূল ইন্সপায়ারেশন ছিল আরাফাত রহমান কোকোর, যেটা সোহেল আরমান লিখেছেন, ইবরা টিপু সুর করেছেন। এটার মধ্যে কোনো রাজনীতির কোনো গন্ধ ছিল না, শুধু ছিল ক্রিকেট নিয়ে গান। এটা বাংলাদেশের স্বীকৃত প্রথম থিম সং ক্রিকেটের। তো বাজে না, মানুষের মনে তো বাজে। অনেক গানে তো ক্রিকেট হলো, এটা তো এক্সিট করতে পারলাম না কেউ, আমিও পারিনি, আমি চেষ্টাও করিনি করার। তো যে গান এমন একটা জিনিস আপনার 100 বছর পরেও বেজে উঠবে যদি সলিড হয়। আপনি শিল্পী মরে যাবে, শিল্পী সমালোচক মরে যাবে, গীতিকার সুরকার মরে যাবে, গান থেকে যাবে। গত কয়েকদিন ধরে হচ্ছে আমাদের দেশে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন। কেউ পরিবর্তন চাচ্ছে, কেউ পরিবর্তন চাচ্ছে না। আপনি আসলে এই বিষয়টা নিয়ে কী ভাবছেন? বাংলাদেশে অনেক সমস্যা এখন আছে, এই জাতীয় সঙ্গীত নিয়ে পারাপারি করার সময় আসলে না। যেখান থেকে প্রস্তাবটা এসছে ওটা অথেন্টিক কিছু না, ওনার মনের ক্ষোভ থেকে উনি বলেছেন। এটা বলতে পারে, যে কেউ বলতে পারে, বাট আমি একজন শিল্পী হিসেবে মনে করি আমাদের এই সমস্ত বিতর্কে জড়ানো উচিত না। জাতীয় সঙ্গীত নির্ধারিত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে, এবং জাতীয় সঙ্গীত যদি বাতিল করতে হয় সেটাও রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে বাতিল হবে। আমরা শিল্পীরা যদি মতামত প্রকাশ করে, এতে আমাদের বিভাজন তৈরি হয়ে যায়। আমরা হচ্ছে যদি এই জাতীয় সঙ্গীত থাকে, এটার প্রতি আমরা অনুভূত থাকবো। আবার যদি নতুন জাতীয় সঙ্গীত হয়, সেটার সিদ্ধান্ত রাষ্ট্র নেবে, আমরা আবার সেটার অনুভূত থাকবো। এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যারা বলে ফেলে জাতীয় সঙ্গীত বদলে চাই, যারা বলে ফেলে জাতীয় সঙ্গীত আগেরটাই চাই, উভয় পক্ষই ভুল করেছে। এটা নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কি? বিএনপি তো একটা পুরনো রাজনৈতিক দল, এবং বাংলাদেশের একটা গতিশীল দল বিএনপি, যত ডাইনামিক। শহীদ জিয়ার 3 বছরে বাংলাদেশ যে ভিত্তি অর্জন করেছে, রেমিটেন্স এবং গার্মেন্টস খাতে শহীদ জিয়ার তৈরি করে, এগুলো বাংলায় যত পুরস্কার দেখেন, বাংলা একাডেমি, এইটা ওইটা, যত ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, সব শহীদ জিয়ার তৈরি করা। এগুলো কিন্তু সুবিধাভোগী হচ্ছে অন্যরা, বাট এগুলার বাংলাদেশের ভিত্তি রিয়েলিটি শো নতুন করি শহীদ জিয়ার করা। খাল খনন কর্মসূচি আমাদের জন্য সবচেয়ে জরুরি এখন। আওয়ামী লীগ বলতো খাল কেটে কুমির আনছে, তাই না? ওরা বলেন কটাক্ষ করতে এক্সপার্ট, এরা, এদের মানসিকতার ভিতরে শুধু বিষ আর বিষ। তো বিএনপি তার মতো চলবে, আমার কোনো পরামর্শ নেই। তবে কুমিল্লা আমার যেহেতু কনস্টিটিউয়েন্সি, যদি কুমিল্লায় বিএনপি ভালো প্রার্থী না দেয়, আবার সেই গুন্ডাবান্ডা বা ব্যবসায়ী ক্যান্ডিডেট দেয়, তখন বিএনপি আমাকে তাদের বিরুদ্ধে দেখবে। অর্থাৎ আমি আমার শহরটাকে, কিংবা আমার এখানে, আমি রমনায় থাকি ঢাকায়, এটা ঢাকা 8-এ পড়ে গেছে। তো এই 2টা আসনের সাথে আমার একটা নিজের আবাসিক সম্পর্ক, আমার থাকি এখানে, আমি ওখানে আমার জন্ম। তো এখানে যদি বিএনপি উল্টাপাল্টা প্রার্থী দেয়, তাহলে ওই প্রার্থীর এগেনস্টে আবার প্রার্থী দেওয়া হবে এবং পাশ করে নিয়ে আসা হবে। এরা বিএনপিকে বিচক্ষণ হইতে হবে, কারণ বিএনপি থেকে নমিনেশন কেনার মতো প্লেয়ার আমি না। আমি কিনেছিলাম বেগম জিয়ার জন্য, কুমিল্লার জন্য। আমি নমিনেশন কিনে এমপি হব, এই মানুষও তো আমার কখনোই ছিল না, এখনও নেই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনার অবজারভেশন কি? দেশে একটা নতুন পট পরিবর্তন, নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই সরকারের মাত্র গেল 30 দিন। তা আমরা বেসিক্যালি যারা আমি রাজনীতি বিজ্ঞানে পড়াশোনা করে এসেছি, আমি কিছু সরকারের কিছু ক্রাইটেরিয়া সম্বন্ধে জানি। একটা সরকারকে ন্যূনতম 100 দিন সময় দিতে হয় উঠে দাঁড়ানোর জন্য। আর এটা তো কোনো গণতান্ত্রিক সরকার নেই, এটা বিশেষায়িত সরকার, এটা অভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া সরকার। এই শেখ হাসিনা এবং তার গ্যাংরা বাংলাদেশকে ছাড় খাড় ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়করণ, দেশের ব্যাংকগুলা খালি, দেশের ইকোনমি ধ্বংস, সিস্টেম লস, শিক্ষা ব্যবস্থা ড্যামেজ করে তারা দেশটাকে, বেসিক্যালি উনি আসছিলেন ওনার পিতার হত্যার প্রতিশোধ বা ফ্যামিলির প্রতিশোধ নিতে, এবং বাংলাদেশের মানুষ কেন
সেদিন মিষ্টি বিতরণ করে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য সে বাংলাদেশের মানুষকে কষ্ট দিতে এই দেশে আসছিল। সে কিন্তু দেশকে ভালোবেসে আসে না। সে যতই কান্নাকাটি করুক, এটা কুমিরও তো আবেগ নিয়ে কাঁদে না হাসিনার মতো। ঘৃণ্যতম একটা মহিলা, সে তার এত কোটি কোটি নেতাকর্মী ফেলে চলে যায়, দেশ ফেলে চলে যায়, দেশের মানুষকে ফেলে অর্থনীতি ধ্বংস করে চলে যায়। সে আসলে তার বিচার হবে, বিচারের যাই রায় হবে তাই হবে। অলরেডি 134টা মামলা হয়েছে, খুনের মামলা সব। এবং উনি একটা ঠান্ডা মাথা সিরিয়াল কিলার ছিলেন। সেই হেফাজত থেকে শুরু করে সেই সড়ক আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলন, আবার এই কোটা আন্দোলন, তারপরে এই শাহবাগকে কেন্দ্র করে যুদ্ধাপরাধের ওখানে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি ফাঁসির আসামিকে জবাই করে হত্যার প্ররোচনাকারী। অনেক রকম ক্রাইম তার আছে, যেটা একটা প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করে না, একটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলারকে মিন করে। শেখ হাসিনা একটা অসুস্থ মস্তিষ্ক, আদালত কর্তৃক রং হেডেড সার্টিফাইড ভদ্রমহিলা, এবং সে একটা খুনি সিরিয়াল কিলার। তাহলে এতগুলো বাচ্চাকে কীভাবে মারতে পারে? আমরা বিশ্বাস করি এই সরকারটা মাত্র 30 দিন হলো, এই সরকারটার আরও অন্তত 70 দিন পরে আমি আমার বক্তব্য দিব যে এই সরকারের কী চাই, বা এই সরকার আমাদের চাহিদার কোন জায়গাটাকে এখন পর্যন্ত ফিল আপ করেনি বা হাতই দেয়নি। এটা বলার সময় এখন না। আমি সরকারকে বিব্রত করতে চাই না। নতুন বাংলাদেশ কেমন দেখতে চান? আমি চাই সিস্টেম, আমাদের নির্বাচন সিস্টেম, আমাদের তারুণ্যের অংশগ্রহণটা যেটা প্রয়োজন ছিল। পার্লামেন্টে 70, 80, 90 বছর বয়সের লোকজন না গিয়ে আমাদের, তারপর আইনজ্ঞ যাবে। বাংলাদেশের সব ব্যবসায়ীরা 90% জায়গা দখল করে রাখছে, মানে বিজনেসম্যান টাকা আছে তারাই এমপি হবে। তা আমি আসলে পার্লামেন্টারি সিস্টেমের পক্ষে না। বাংলাদেশের জন্য দরকার একটা আমেরিকান একটা ডেমোক্রেসি সিস্টেম, প্রেসিডেন্সিয়াল নির্বাচন যেটা আগে আমাদের দেশে ছিল। আমি সবসময় বাংলাদেশের মানুষ আসলে গণতান্ত্রিক চর্চার জন্য অভ্যস্ত এখনো হয়নি। তো পার্লামেন্টারি যে প্র্যাকটিসটা সেটা বাংলাদেশে টোটালি ব্যর্থ। আমি চাইবো যে রাষ্ট্রপতি নির্বাচন হোক, যাচাই বাছাই করে, যারা প্রয়োজন 8, 10 বা 4, 5 জনের মধ্যে দেশে আবার রাষ্ট্রপতির শাসন ফিরে আসুক। তারপর আস্তে আস্তে পার্লামেন্টকে নার্সিং করতে হবে, পার্লামেন্ট থেকে ব্যবসায়ী বের করতে হবে। এখানে আইনজীবী, অধ্যাপক, বুদ্ধিজীবী, যারা বিভিন্ন অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক পেশাজীবী কর্মকর্তা আছেন যারা প্র্যাকটিস করতেন, ওই ব্যবসায়ীরা কিন্তু গুন্ডা পেলে তারা ভাইয়ের রাজনীতি করে, তাদের কোনো আদর্শ থাকে না। এদেরকে বের করে দিয়ে ভদ্রলোকের রাজনীতি শুরু করতে হবে। এই আওয়ামী লীগ যে মহড়াগুলি করেছে, তো আমার মনে হচ্ছে যে বিএনপি এখন অনেক পরিবর্তিত ম্যাচিউরিটি একটা দলে পরিণত হয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে, মানে আমি ওনাকে লিডার ডাকি, তারেক রহমান সাহেব যেভাবে এখন পর্যন্ত কমান্ড বজায় রাখছেন, যেভাবে তিনি মেসেজ দিচ্ছেন, আমার মনে হচ্ছে বিএনপি একটা ম্যাচিউর দলে পরিণত হচ্ছে। আমি বিএনপিকে সবসময় ক্লাব বলতাম, বিএনপি একটা পার্টি না, একটা ক্লাব। তো বিএনপি এখনও যদি পার্টি হয় তাহলে ভালো। আমি বিএনপি সমর্থক, আমি নিজের খেয়ে ধানের শীষ খেয়ে বিএনপি না। তো সুতরাং এই দলটাকে ভালোবাসি, এই দলটা ভালো করলে ভালো, না করলে আওয়ামী লীগ যে অনাচার করছে বিএনপি সেম কাজ করে, আমি আবার আগের অলওয়েজ বিরোধী দল। কারণ আমি এগেনস্ট দ্য উইন্ড, ইলিশ মাছের মতো থাকি, সুস্বাদু মাছ, স্যালমন ফিশের মতো। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। এবার ক্ষমতায় যেয়ে থাকুক, কোনো সমস্যা নেই। রাজনীতি নিয়ে, দেশ নিয়ে অনেক আলোচনা করলাম, একটু গান নিয়ে আলোচনা করতে চাই। আপনার সামনে ভবিষ্যতে কোন গান, কি গান আসছে, আপনার ভক্তদের জন্য কোনো মেসেজ আছে কিনা? শ্রেয়া ঘোষাল একটা প্রজেক্ট অন ছিল। নিকিতা গান্ধী এখন মুম্বাইতে খুব ভালো করছে, বাংলাদেশের সম্পর্কে সবার সাথে গাওয়া শেষ। তো এটা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এখানে আছে। তো সেখানে কিছু ইন্টারন্যাশনাল কাজ হবে। পাকিস্তানের রাহাত ফাতে আলী খান সাহেব, ওনার সাথে কাজ হবে। তো আমার এখানে আসলে বাংলাদেশের কিছু চাওয়া পাওয়ার নেই রেকর্ডিং লাইনে। এখন গানের সংখ্যাও কম, বাট এখন থেকে যেগুলো করবো অন্যান্য প্রডিউসার কাজ বন্ধ করে দিয়েছি আমি। তো এখন তো চেষ্টা ভালো কথা, ভালো লিরিকে কিছু গান করার। এত গান করে ফেলছি, এখন তো আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। আবার ভালো কিছু গান করতে চাই যেগুলো হয়তো আমাকে টিকিয়ে রাখবে। রাহাত ফাতে আলী খানের কথা বলছিলেন, তার সাথে গানের মানে আলোচনা কত দূর এবং সম্ভাবনা নিয়ে একটু? হ্যাঁ, আলোচনা হয়েছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে উর্দু, হিন্দি, বাংলা মিক্স করে ফেলবো। পরে চিন্তা ভাবনা না, শুধু বাংলাই করবো। তো বাংলা করার যেহেতু উনিও মেল সিঙ্গার, আমিও মেল সিঙ্গার, তো ওই ফরম্যাটটা নিয়ে আমরা কাজ করছি এখন। বাট শ্রেয়া ঘোষাল একটা প্রস্তুত, যেটা সুর করছেন রাজা কাশেফ, সঙ্গীত করছেন রাজা কাশেফ, আর লিখছেন আসিফ ইকবাল। আর নিকিতা গান্ধীর যে গানটা ওটা রেকর্ড হয়ে গেছে, ওটা লিখেছেন জয়ন্ত চক্রবর্তী বুদ্ধা, সুর করেছেন রাজীব রয় চৌধুরী। ওটা মুম্বাইতে ট্র্যাক করা, ওটা রেডি আছে গানটা। এটা পরিস্থিতি ভালো হলে আমরা ভিডিও করবো, তারপর ছাড়বো। বাংলাভিশন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বাংলাভিশন আমারই চ্যানেল, আমাদেরই চ্যানেল। বাংলাভিশনের সাথে সম্পর্কটা পারিবারিক। আর বাংলাভিশনকে আমি ওন করি, আর বাংলাভিশন যখন আমাকে ডাকে তখনই পায়। তো বাংলাভিশনের সাথে মানে আমার ফ্যামিলি সম্পর্ক এবং নিজের চ্যানেলই মনে করি। বাংলাভিশনের দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ আমাকে দেখার জন্য। নতুন বাংলাদেশ পক্ষে থাকুন,
সুশীলদেরকে দৌড়ে দেন। সুশীলরা খুব ডিস্টার্ব, এরা বিভিন্ন রূপে বিভিন্নভাবে স্বৈরাচারের পদলেহনকারী হিসেবে সামনে আসে। বাংলাভিশন যেন মিডিয়া হিসেবে কাজ করে সেটাই চাই, কোনো দাবিদারি যেন না করে। আসিফ ভাই, থ্যাংক ইউ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকে আমরা আড্ডা দিলাম আমাদের প্রিয় সঙ্গীত শিল্পীর সাথে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।